ভারতবর্ষের উত্তর পূর্বে রয়েছে এমন এক জায়গা যার প্রতিটি কোনায় কোনায় প্রকৃতি তার অপার সৌন্দর্য ভরিয়ে রেখেছে, যেখানে প্রকৃতির অনাবিল সৌন্দর্য নিয়ে রয়েছে উঁচু উঁচু পাহাড়, হাত বাড়ালেই মেঘের স্পর্শ, পাহাড়ের বুক চিরে নেমে আসা অসংখ্য ঝর্ণা, যেখানে একদিকে যেমন রয়েছে অ্যাডভেঞ্চারে ভরা প্রকৃতি, ঠিক তেমনই রয়েছে কাচের মতো স্ফটিক স্বচ্ছ নদী, রয়েছে ছবির মতন সুন্দর গ্রাম। এটাই হলো উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার রাজ্যের অন্যতম মেঘেদের রাজ্য মেঘালয়। আজ আপনাদের ঘুরে দেখাবো কম সময়ে শিলং, পৃথিবীর মধ্যে সর্বোচ্চ বৃষ্টিবহুল গ্রাম চেরাপুঞ্জি, আর বিশ্বের দীর্ঘতম জীবন্ত রুট ব্রিজ, এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম মাওলিনরং, এবং স্ফটিকের মতো স্বচ্ছ জলের নদী দাউকি, আর গুয়াহাটিতে 51টি শক্তিপীঠের একটি পীঠ মা কামাখ্যার মন্দির দর্শন। সাথে এই গোটা পর্ব জুড়ে থাকছে ঘোরাফেরা, থাকা, খাওয়া, এই সব কিছু নিয়ে খুঁটিনাটি সব তথ্য। আমরা আজকে নতুন একটা জার্নি শুরু করতে চলেছি। 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস করে কিন্তু আমরা যাব কলকাতা থেকে গুয়াহাটি। তো চলুন যাওয়া যাক, সময় একদম নেই, ঘড়ি কাটা 3:50 বাজে, 4:05 কিন্তু গাড়ি 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস বিকেল 4:05 হাওড়া থেকে ছাড়ে আর গুয়াহাটি গিয়ে পৌঁছায় পরের দিন সকাল 9:35-এ। সাইড আপার সাইড লোয়ার, এটা হচ্ছে আমাদের আজকে সিট 23 আর 24। কারেক্ট টাইমে ট্রেন ছাড়লো হাওড়া থেকে সোজা গুয়াহাটির উদ্দেশ্যে। এই ট্রেনে স্লিপার ক্লাসে ভাড়া 530 টাকা, এসি 3E তে ভাড়া 1290 টাকা, এসি 3A তে ভাড়া 1385 টাকা, এসি সেকেন্ড ক্লাসে ভাড়া 1960 টাকা এবং এসি ফার্স্ট ক্লাসের ভাড়া 3295 টাকা। 1 2 3 4 5 হাওড়া সরাইঘাট এক্সপ্রেসে এখন কিন্তু এসে দাঁড়িয়েছে এই কামাখ্যা স্টেশনে। এখান থেকে আমাদেরকে বাইরে বেরোতে হবে, আর বাইরে বেরিয়ে দেখছি মোটামুটি কী পাই, আর সেটা করে আমরা যাব সোজা মন্দিরের উদ্দেশ্যে। তো আপনারা কিন্তু এই কামাখ্যা স্টেশনে নেমেও মা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে যেতে পারেন। তাছাড়া যদি আপনারা গুয়াহাটি নামেন সেক্ষেত্রে পল্টন বাজার থেকেও আপনি গাড়ি পেয়ে যাবেন এই কামাখ্যা মন্দির অবধি যাবার জন্য। স্টেশনের সামনে থেকে বাইরে বেরিয়ে এরকম অটো বা টোটো পাবেন। কামাখ্যা স্টেশনের থেকে একদম মন্দির পর্যন্ত যেতে ভাড়া লাগছে আমাদের 200 টাকা। কামাখ্যা স্টেশন থেকে কামাখ্যা মায়ের মন্দিরের ডিস্টেন্স 7 কিলোমিটার, যেতে সময় লাগে 20 মিনিট মতো। আমরা দেখতেই পাচ্ছেন কামাখ্যা মন্দিরের সামনে পৌঁছে গেছি। এটা হচ্ছে চন্দ্রানী লজ হোটেলটার নাম। এই ভেতরে ওপরের দিকে উঠে গেলে আমাদের রুম আমরা দেখাচ্ছি, সবে এসে চেকিং করেছি। আমরা আমাদের এবারে সম্পূর্ণ ট্যুরটা করেছি ট্যুর কিংডমের সাথে, তাই ট্যুর কিংডম আমাদের সব ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে করে দিয়েছে। রুমে ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন এটাই আমাদের আজকে থাকার আস্তানা। রুমটায় মোটামুটি ফ্যামিলি আসলে আপনারা 6 জন থাকতে পারবেন, আর যদি হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা আসেন সেক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই। বালিশ আছে, পিলো আছে, আর যেহেতু এটা এসি রুম, এসির ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে। কামাখ্যায় কিন্তু উঠেছি চন্দ্রানী লজে। চন্দ্রানী লজ থেকে মন্দিরের দূরত্ব মাত্র 2 মিনিটের। কামাখ্যা দেবালয়ে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। এটা আছে কামাখ্যা দেবালয়ের হেল্পিং সেন্টার, 24 আওয়ার্স কিন্তু এখানে আপনি হেল্প ডেস্ক পেয়ে যাবেন এই সামনে। আর এই হেল্প ডেস্কের পাশ থেকেই এটা হচ্ছে কামাখ্যা মন্দির যাওয়ার রাস্তা। আমি যে গেটের সামনে দাঁড়িয়ে আছি, এই গেটের সামনে এই যে লাইনটা দেখছেন, এই লাইনটাই জেনারেল লাইন। যদি আপনারা নর্মাল মানে কোনো কুপন কেটে না আসেন, নর্মাল লাইনে দাঁড়াতে চান, তাহলে এই লাইন দিয়েই কিন্তু আপনাকে যেতে হবে মাকে পুজো দেওয়ার জন্য বা দর্শন করার জন্য। সিঁড়ি থেকে উঠে এসেই একদম মন্দিরে ঢোকার মুখে এই দোকানটা আছে। এইখানে আপনারা পুজো ডালি নিতে পারেন, অথবা আপনাদের যদি জুতো থাকে, জুতো পরে আসেন, সেই ক্ষেত্রে এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থাও আছে। গুয়াহাটি শহর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত মা কামাখ্যার মন্দির। মা কামাখ্যার মন্দির কিন্তু 51টি সতীপীঠের মধ্যে অন্যতম একটি মন্দির, আর এখানেই মায়ের যোনি পড়েছিল বলে মনে করা হয়। Om
ওই যে সামনে আছে ওইখান থেকে মা কামাখ্যা সুন্দর একটা দর্শন পাওয়া যায়। আপনারা স্পেশাল লাইনের মানে অনলাইন টিকিট করে থাকেন সেক্ষেত্রে পিআর অফিস যেতে হবে। পিআরও অফিস থেকে টোকেন নিয়ে সোজা চলে যেতে হবে মন্দিরের পাশে থাকা ওয়েটিং হলে। তারপর সেখান থেকে লাইনের মাধ্যমে গিয়ে আপনাকে মা কামাখ্যার গর্ভগৃহে প্রবেশ করে পুজো দিতে হবে। খুব ভালোভাবে দর্শন হয়েছে, অনেকক্ষণ লাইনে ছিলাম। মা কামাখ্যা, মা গো সবার মঙ্গল করো মা, সবার ভালো করো। সকাল থেকে খুব বেশি ক্লান্ত হওয়ার কারণে আমরা মা কামাখ্যার দর্শন করে এসেই মন্দিরের পাশে থাকা একটি রেস্টুরেন্ট থেকে ডিনার সেরে চলে গেলাম ঘুমের দেশে। আজকে আমাদের আসামের দ্বিতীয় দিন। পরদিন সকালে গুয়াহাটি শহরকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম মেঘালয়ের উদ্দেশ্যে। আর এই গাড়ি করেই দুদিন আমরা ঘুরে দেখব মেঘালয়ের সব জায়গা। আর তার জন্য প্রথমেই আমাদের পৌঁছতে হবে রাজধানী শিলং শহরে, যার দূরত্ব গুয়াহাটি থেকে প্রায় 100 কিলোমিটার। যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা মতো। তার মধ্যে দিয়ে যাচ্ছি এই রাস্তাটা, এটা হচ্ছে আসাম আর ওই পাশটা কিন্তু মেঘালয় রাস্তা। ওই যে ওটা মেঘালয় রাস্তা আর এটা হচ্ছে আসামের রাস্তা। আমাদের এই সম্পূর্ণ ট্রাভেলটা করছে ট্যুর কিংডমস। আমাদের এই আশা থেকে শুরু করে যাবতীয় সাইট সিনিং, গাড়ি, হোটেল সব কিছু প্রোভাইড করছে ট্যুর কিংডম। তো ট্যুর কিংডমের নাম্বার আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, যদি আপনার দরকার পড়ে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। গুয়াহাটি শহর ছেড়ে যেতেই রাস্তার একধারে পাবেন এইরকমই ফলের দোকান। সেই রকম একটি ফলের দোকান থেকেই 150 টাকার বিনিময়ে কিনে ফেললাম মিষ্টি আনারস। সেই আনারস খেতে খেতেই আমরা চললাম শিলংয়ের পথে। কিন্তু বেশ টেস্টি, মানে দারুণ লাগবে আপনি যখন খাবেন না, দারুণ, মানে এক্সিলেন্ট লাগছে। শিলং যাওয়ার আগে আমরা করে নেব বেশ কিছু সাইট সিনিং, তবে তার আগে পথে সেরে ফেললাম ভালো একটি রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট। সকালে কোনো ব্রেকফাস্ট করে আসেনি, তাই জন্য এখন চলে এসেছি একদম ব্রেকফাস্ট করতে এই সর্দারজির ধাবাতে। এটা হচ্ছে আরেকটু রাস্তাটা এগিয়ে যাবেন, ফলের যে দোকানগুলো তার থেকে এগিয়ে আসলে এই ধাবাটা পড়বে। চলে এসছে আমাদের আজকের ব্রেকফাস্ট, বাটোরা 2 পিস বাটোরা, তার সাথে হচ্ছে ছোলা দিয়ে। ব্রেকফাস্ট সেরে আমাদের গাড়ি ছুটে চলল শিলং শহর থেকে 20 কিলোমিটার দূরে উমিয়াম লেকের উদ্দেশ্যে। উমিয়াম লেক আপনি যাবেন তখন উমিয়াম লেক কিন্তু রাস্তার ওপর থেকে আপনি দেখতে পাবেন। আর যদি মনে করেন উমিয়াম লেকে বোটিং করবেন সেক্ষেত্রে আপনাকে উমিয়াম লেকের ভেতরে যেতে হবে। আর উমিয়াম লেকে ঢোকবার জন্য টিকিট হচ্ছে মাথাপিছু 50 টাকা করে, আর যে ভেহিকেল আপনার সঙ্গে যাবে সেই ভেহিকেলের জন্য আরও 50 টাকা। পাহাড়ের কোল ঘেঁষে প্রায় 220 বর্গ কিলোমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থান করছে মেঘালয়ের সবথেকে বড় লেক উমিয়াম লেক। উমিয়াম শব্দের অর্থ হলো খাসি ভাষায় চোখের জলে তৈরি হ্রদ। আর এই হ্রদ কৃত্রিম উপায়ে তৈরি হয়েছে, কোনো প্রকৃতির দান নয়। জলবিদ্যুৎ প্রকল্পের জন্য 1960 সালের গোড়ার দিকে উমিয়াম নদীর উপর বাঁধ নির্মাণ করে এই উমিয়াম হ্রদ তৈরি করা হয়ে থাকে। এখন উমিয়াম লেক কিন্তু আর ওই জলবিদ্যুৎ হিসাবে পরিচিত না, এখন একটা ট্রাভেল ডেস্টিনেশন বা পর্যটন কেন্দ্র হিসাবে মানে মানুষের কাছে খুব পরিচিত। এসে আপনাকে টিকিট বুকিং করতে হবে। এখানে স্পিড বোট নিচ্ছে 600 টাকা 3 জনের জন্য 5 মিনিট রাইড, আর অ্যানাকন্ডা বোট নিচ্ছে 1500 টাকা পার বোট 5 মিনিট 10 জনের জন্য। উমিয়াম লেক দেখার পর এবার আমাদের গন্তব্য হতে চলেছে ডন বস্কো মিউজিয়াম। ডন বস্কো মিউজিয়াম উত্তর পূর্ব ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি এবং রীতিনীতির একটি উজ্জ্বল প্রবেশদ্বার। এটি 7টি স্তর এবং 17টি গ্যালারিতে বিস্তৃত। প্রতিটি স্তর এবং গ্যালারি ঐতিহ্যবাহী পোশাক, নিদর্শন, অস্ত্রশস্ত্র, বাদ্যযন্ত্র, কৃষি সরঞ্জাম এবং শিল্পকর্মের প্রদর্শনীতে পরিপূর্ণ, যা উত্তর পূর্ব ভারতের আদিবাসী উপজাতিদের জীবনধারা, বিশ্বাস এবং রীতিনীতি চিত্রিত করে থাকে। এরপর আমরা চললাম ওয়ার্ডস লেক দেখতে। চলে আসলাম ওয়ার্ডস লেকে।
এটাই হচ্ছে ওয়াজ লেক। এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে, আপনি বোটিং করতে পারেন। হোটেল ভিশাল, এটা বাঙালি খাবার দাবার পাওয়া যায়। আমরা নিয়েছি ভেজ থালি। দেখুন ভেজ থালির মধ্যে আছে ডাল, তরকারি, পাঁপড় দিয়েছে, সাথে দিয়েছে বেগুনি, লেবু আছে, পেঁয়াজ। আর যেহেতু ডলি মাছ নিয়ে যাবে, একদম এক্সট্রা ভাজা মাছ। ওয়াজ লেক দেখে আমরা সোজা চলে গেলাম শিলংয়ে আমাদের হোটেলে। এই যে রাস্তাটা সেন্টার পয়েন্টের, এটাই হচ্ছে এখানে একদম আইকনিক। আর এই পাশে আছে আই লাভ শিলং। এখন আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা আজকে শিলংয়ে থাকবো পুলিশ বাজারের সামনে হোটেল রেনবোতে। আর এটাই কিন্তু হচ্ছে একদম মেন মার্কেট প্লেসটা। এখান দিয়ে মার্কেট শুরু হয়, ঠিক আছে? তো এখন চলুন চেক ইন করা যাক। সেই সকালে বেরিয়েছি অনেকক্ষণ, কারণ চেক ইন হয়ে ফ্রেশ হয়ে তারপর বাদ বাকি আরও অনেক কিছু দেখাচ্ছি। হোটেল রেনবোতে আমরা পেয়েছি 109 নাম্বার রুমটা দেখুন বেশ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটপ একদম। দুটো বেড আছে, ডাবল বেড, পিলো আছে, বেডের দুই পাশে দুটো বেডসাইড টেবিল আছে। সেই হোটেল রেনবোর একদম সামনে দিয়ে মার্কেট শুরু করছে। দেখুন ওই যে মার্কেট, এই পুরোটাই মার্কেট এরিয়ার মধ্যে পড়ছে। রুমে চেকিং করেই আমরা চলে এলাম মার্কেটে। শিলংয়ে আমাদের হোটেলের নিচেই রয়েছে সবথেকে বড় মার্কেট পুলিশ বাজার। সেখানে রয়েছে বেশ কয়েকটি বড় বড় রেস্তোরাঁ, ক্যাফে এবং শপিং করার বেশ ভালো জায়গা। এই স্কার্টগুলো 500 বলছেন দেখুন, কিন্তু কালার নেই বলে আমি নিচ্ছি না, শুধুমাত্র হোয়াইট কালার আছে। মার্কেটে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা আজকে ডিনার সেরে নিলাম শিলংয়ের সবথেকে জনপ্রিয় একটি রেস্টুরেন্ট সিটি হাট ধাবা থেকে। দেখুন এখন 10টা বেজে গেছে, তো আমাদের মেন ডোর একদম বন্ধ হয়ে গেছে। এখন এরকম এই ছোট্ট দরজা আছে, ভেতর দিয়ে পাস করতে হবে। চলো। ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আছে ব্রেড বাটার, বয়েল ডিম আছে, সাথে চা দিয়েছে। ওরা জিজ্ঞেস করেছিল র চা না দুধ চা, তো আমি র চা বলেছি, তাই র চা দিয়েছে। এর বদলে আপনি কিন্তু পুরি সবজিও খেতে পারেন, পুরি সবজি, ডিম অমলেট। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আসামে আমাদের তৃতীয় দিন। আমরা আজকে শিলং থেকে সোজা চলে যাচ্ছি ডাউকি আর মাওলিংলামের উদ্দেশ্যে। ট্রাভেল পার্টনার ট্যুর কিংডমস, তো ট্যুর কিংডম সমস্ত ব্যবস্থাপনা করে দিয়েছিল, তাতে আমাদের কোনো প্রবলেম হয়নি। তো এই রকম ভালো ব্যবস্থাপনা পেতে হলে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে ট্যুর কিংডমের সাথে, যার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্স স্ক্রিনে আমি দিয়ে রাখলাম। ছুটির পরিসর অল্প থাকায় কম সময়ে যতটা বেশি ঘোরা যায় সেটা মাথায় রেখেই আমরা আমাদের ট্যুর প্ল্যান বানিয়েছিলাম। আপনারা হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন। এটাই হচ্ছে মেঘালয়ের একমাত্র টি গার্ডেন। এরকম লেখা আছে আপার শিলং টি ফার্ম, মেঘালয়। সুন্দর, একদম খারাপ না। এটা হচ্ছে এয়ারফোর্স মিউজিয়াম এই ভেতরটায়। তো আপনারা এসে এয়ারফোর্স মিউজিয়ামে দেখতে পারেন। ক্ষেত্রে ফোন বা ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউ করে না, আর আমাদের কাছে টাইমও নেই, তাই জন্য আমরা ভেতরে গেলাম না। আপনারা যদি আসেন মেঘালয়, তাহলে অবশ্যই এই এয়ারফোর্স মিউজিয়াম কিন্তু দেখবেন। ডাউকি যাওয়ার আগে পথে আমরা দেখে নিয়েছিলাম মেঘালয়ের সাইটসিইং এর মধ্যে অন্যতম এলিফ্যান্ট ফলস। এখানে এই এলিফ্যান্টটা ওয়াটারফলসে আসার জন্য একটা টিকিট প্রাইস আছে। টিকিট প্রাইস হচ্ছে 100 টাকা করে মাথা পিছু। যেহেতু আমরা দুজন, তাই 200 টাকা নিল। গাড়ি পার্কিংয়ে কোনো এক্সট্রা কোনো চার্জেস নেই। চলে এসেছি এই এলিফ্যান্টটা ওয়াটারফলসের সামনে। এখান থেকে এই সোজা রাস্তাটাই ওয়াটারফলসে যাওয়া যায়। এই এলিফ্যান্টা ফলস নামকরণের পেছনে কারণ হচ্ছে, আগে এই এলিফ্যান্টা ফলস যেখান থেকে ফলসটা আসতো, তার সামনে একটা হাতির মুখের মতো একটা পাথর ছিল, যা পরবর্তীকালে ভূমিকম্পের কারণে নষ্ট হয়ে যায়। সেই পাথরের নামকরণ অনুযায়ী এইখানে ফলসের নাম হয় এলিফ্যান্টা ফলস। খাসি ভাষায় এই ফলসের নাম কাকেই লাইপাতেং খসিউ, যার অর্থ 3 ধাপ বিশিষ্ট জলপ্রপাত। ব্রিটিশরা নাম দিয়েছিলেন এলিফ্যান্ট ফলস।
কয়েকটা সিঁড়ি নিচে নামতে হলেও নিচে দেখতে পাবেন স্বচ্ছ দুধের মতন সুন্দর ঝর্ণা। দেখুন এখানে লেখা আছে খাসি ভাষা, থ্যাংক ইউ খুবলেই শুভম ভিজিট অ্যাগেন। শিলং থেকে দাউকি ডিস্টেন্স 80 কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় 3 ঘন্টা মতো। আপনারা চাইলে পরের দিনটা লোকাল সাইটসিইং করতে পারেন। আমাদের হাতে সময় কম থাকায় আমরা আমাদের মতন করে ঘুরে নিয়েছিলাম। আমরা এখন যাচ্ছি ডাউকের উদ্দেশ্যে। আর দেখুন রাস্তা পথে এই যে ফাঁক থেকে যে দেখা যাচ্ছে না, ওটা কিন্তু বাংলাদেশ। ডাউকি নদীটা বাংলাদেশ আর ইন্ডিয়াকে ভাগ করেছে। নেমে গেলাম এই ডাউকি যাবার জন্য। দাউকিতে আসার প্রধান উদ্দেশ্যই হলো উমগট নদীতে বোটিং করা। এখানে আপনাকে এসে এই কাউন্টার, এটা এখানে আপনাকে জিজ্ঞেস করতে হবে আচ্ছা कितना आप लोग का चार्जेस है? 1200 per person। वो कितना का है? एक बोट 1 घंटा। 1 घंटाর জন্য 1200 টাকা। आइलैंड में रुकेगा 15 मिनट उतार देता है। आइलैंड कहाँ पे? তারপর फिर आने के बाद बांग्लादेश बॉर्डर 0 पॉइंट फिर टोटल 1 घंटा। আর 800 টাকা একটা আছে না? 30 मिनट। 800 টাকায় 30 মিনিটস, মানে যাবো আর চলে আসবো। अडान एरिया पुराने जगह। पुराने जगह आधा आधा। पूरा साइज है ना, ये बोर्ड, ये छाता है, ये पूरा बांग्लादेश है। पूरा बांग्लादेश है? हाँ, वो ये फ्लैग है बांग्लादेश है। अच्छा वो जो फ्लैग है वो बांग्लादेश का है? हाँ, वो बांग्लादेश है, वो फ्लैग है इंडिया का। अच्छा वो फ्लैग है इंडिया का, मतलब इस पार जो है, इस पार जो है पूरा बांग्लादेश है। फौजी मतलब वो जैसे बीडीआर है बांग्लादेश का ड्यूटी है। अच्छा। और ये सर का इंडिया का बीएसएफ का ड्यूटी है। ओरे ओरे ওরে ওরে সুন্দরীরা নাওয়ের মাঝি, কোন দিনে সারি বাড়ি নাও আমি জানো জানি মাঝি রে। ওরে সুন্দরীরা নাওয়ের মাঝি, কোন দিনে সারি বাড়ি নাও আমি জানো জানি মাঝি রে। ওরে ওরে সুন্দরীরা নাওয়ের মাঝি, কোন দিনে সারি বাড়ি নাও আমি জানো জানি মাঝি রে। ওই যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে দেখুন ওই সাইডে, সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর তার পাশেই এই পাশটা আমাদের, এই যে এই পর্যন্ত পুরোটা আমাদের, এই যে আমি দাঁড়িয়ে আছি এই পর্যন্ত পুরো আমাদের। আর ওই যে ওই সাইডটা যে অ্যানাউন্স করছে ওটা হচ্ছে বাংলাদেশ, অ্যানাউন্স করছে। আমার বাড়ি আয়োরে মাঝি বইতা দিমু পিড়া, মাঝি বইতা দিমু পিড়া। আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে। দেখুন ইন্ডিয়ার এইখানটা হচ্ছে ইন্ডিয়া আর ওই পাশটা হচ্ছে বাংলাদেশ। আর মাঝখানে তার কাটা গেছে, এই কাঁটাটা সে কত দূর পর্যন্ত গেছে, ওই ফান পর্যন্ত গেছে। আর এই পাশটা পুরোটাই বাংলাদেশ। দাউকিতে বেশ খানিকটা সময় কাটানোর পর এরপর আমাদের গন্তব্য এশিয়ার সবথেকে পরিষ্কার ছবির মতো সুন্দর গ্রাম মাওলিনং। দাউকি থেকে ডিস্টেন্স 31 কিলোমিটার, যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা মতো। আর শিলং থেকে মাওলিনং এর ডিস্টেন্স 77 কিলোমিটার, যেতে সময় লাগে 3 ঘন্টা মতো। পুরো গাড়ি 100, গাড়ি 100 টাকা নিল। এই যে এন্ট্রি টিকিট নিয়ে এলাম, আসলাম মাওলিনং। এই মাওলিনং হলো ভারতবর্ষের মেঘালয় রাজ্যের খাসি পাহাড় জেলায় অবস্থিত একটি গ্রাম। আর এই গ্রাম পরিচিত হচ্ছে এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট, পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসাবেও। তার সাথে সাথে এইখানে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা কিন্তু প্রচলিত আছে। এইটাই হচ্ছে ঢোকবার রাস্তার সামনে এন্ট্রি পয়েন্ট। এখান থেকে আপনাকে ভেতর হয়ে ওইদিকে আপনি যেতে পারেন। हेलो, व्हाट्स योर नेम? क्या नाम है इसका? आ जाओ आ जाओ। क्या नाम है आपका? देखो ये नाम হচ্ছে আনালিয়া, 1 কেজিতে পড়ে। আর आपका नाम? আইএমপিকা। দেখুন পেছন দিকে আছে আইএমপিকা, এ 5 এ পড়ে, 5 এ পড়ে। কি সুন্দর এই গ্রামের এই বাচ্চারা, সো কিউট, ইউ আর সো কিউট। আগেকার দিনে এই মাওলিনং গ্রামে বাসিন্দাদের ঘর কিন্তু এই রকম টাইপের ছিল। দেখুন
এইগুলো সব ওনাদের জীবনযাত্রার জন্য যা যা ইউজ হতো সব কিছু এখানে রাখা আছে। এই যে রান্নার জিনিসপত্র, হাঁড়ি, কলসি, মাটির কলস সব রাখা আছে। এখানে একটা রাস্তা আছে, এখান থেকে ওপর দিকটা ওঠা যায়, আমি সেখানেই যাচ্ছি। একসময় অনেক উঠেছি, এখন আর চাই না পড়ে পড়ে যাওয়া বলে, কিন্তু একসময় প্রচুর কিন্তু আমরা উঠেছি, গাছে উঠেছি, গাছের মধ্যে উঠে আম পেড়েছি, জাম পেড়ে সব কিছু করেছি। কি সুন্দর ট্রি হাউসটা দেখুন। দাঁড়িয়ে আছি একদম ট্রি হাউসের ওপরে, দেখুন এই যে এটা আছে মাউলুংয়ের ওপরে থাকা একটা ট্রি হাউস। আসলাম ব্যালেন্সিং রকে, এখানে এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা, দেখুন লেখা আছে এটাই হচ্ছে ব্যালেন্সিং রক। দেখুন এটার জন্য এন্ট্রি ফিস 10 টাকা, আপনারা চাইলে আসতেও পারেন। আমি যেহেতু আপনাদের দেখাবো তাই জন্যই আমি এসেছি। বেশ খারাপ না, বেশ সুন্দর। এরপর আমরা চললাম লিভিং রুট ব্রিজের উদ্দেশ্যে। চেরাপুঞ্জিতে এটাই হলো বিশ্বের দীর্ঘতম রুট ব্রিজ। এই ওপর দিকটাই হচ্ছে লিভিং রুট ব্রিজ যাবার রাস্তা। চলুন, বহু লোক দাঁড়িয়ে আছে, এই রাস্তা হয়ে আপনাকে ওপর দিকে যেতে হবে। আর এখানে লেখা আছে কিন্তু নো স্মোকিং, মানে এখানে কিন্তু কেউ স্মোক করতে পারবে না। আর টিকিট নিল 40 টাকা করে মাথা পিছু, দুজন 80 টাকা, আর ক্যামেরার জন্য হচ্ছে 20 টাকা। দেখুন এই লিভিং রুট ব্রিজের টাইমিং হচ্ছে সামার মানে গরমকালে 7টা থেকে 6টা, আর শীতকালে 7টা থেকে 5টা। জীবন্ত গাছের শেকড়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি লিভিং রুট ব্রিজে। এই ব্রিজটা রাবার গাছ, মানে 2-3টে রাবার গাছ একসাথে একে অপরের ওপর আবদ্ধ হয়ে এই ব্রিজটা তৈরি হয়েছে। আর পরবর্তীকালে এখানকার স্থানীয় মানুষরা ইট পাথর ফেলে দেখুন ব্রিজটাকে আরও সম্পূর্ণটা তৈরি করেছে। রুট ব্রিজ দেখার পর আমরা সোজা চলে এলাম চেরাপুঞ্জিতে আমাদের হোটেলে। আপনারা চাইলে এই পুরো ট্রিপটা শিলং থেকেও করতে পারেন। আমরা এখন আছি চেরাপুঞ্জিতে নামনাগিপা হোটেলে আমরা উঠেছি চেরাপুঞ্জিতে। আর এইটা হচ্ছে রুম নাম্বার 3 আমাদের জন্য বরাদ্দ হয়েছে। রুমে ঢুকেই এরকম বড় একটা ডাবল বেড আছে, 2টো পিলো আছে, কম্বল আছে, বেড সাইডে একটা টেবিল আছে। আর আমি দাঁড়িয়ে আছি সামনে, দেখুন একটা বড় ড্রেসিং টেবিল আছে। ড্রেসিং টেবিলের আয়নাটা বেশ বড়। বেডের সামনেই আছে একটা বেড সাইড টেবিল আর সোফা আছে। সোফাতে 4 জন ভালো মতন বসতে পারবেন। সোফাটা বেশ কমফোর্টেবল। আসুন বাথরুমটা দেখে নিই। এটা পুরো গড়ের মাঠ, বেশ বড় কিন্তু। ওয়েস্টার্ন টয়লেট আছে, বেসিন আছে, মাগ আছে, এখানে একটা মিরর আছে, গিজার আছে, 24 আওয়ার্স হট ওয়াটার পেয়ে যাবেন। আমাদের রুমটা উইথ ব্যালকনি, বেডের ঠিক পাশেই এরকম ব্যালকনি আছে। ব্যালকনিটা বেশ বড়, যদিও এখন খুব একটা কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে। কালকে সকালবেলা অবশ্যই আপনাদেরকে দেখাবো। এখান থেকে পুরো ভ্যালি ভিউ দেখা যায়। বললাম রুম ফ্রেশনার দেওয়ার জন্য, সাথে সাথে ওনারা অলরেডি রুম পরিষ্কার ছিল, তারপরেও কিন্তু ওনারা এসে আমি বলার পরে রুম ফ্রেশনার দিয়ে গেছে। বলতে আমাদের ইভিনিং টি চলে এসেছে। আমরা লাল চা খাই, আপনারা সব জায়গাতেই দেখেছেন। ওনাদের দুধ চার ব্যবস্থাও আছে। আমরা দুধ চাটা নিইনি, লাল চা নিয়েছি, তার সঙ্গে আলাদা করে চিনি দিয়েছে। আমরা আগেই বলেছি আমরা শিলং ট্যুর করছি। ডোগোটা যে ট্যুর প্যাকেজটা আমরা করছি সেটা ট্যুর কিংডমের সাথে। আপনারাও যদি করতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে দেওয়া ফোন নাম্বার বা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থেকে ফোন করে ট্যুর কিংডমের সঙ্গে যোগাযোগ করবেন। আজকে সকালে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, রুটি, সবজি, চাটনি আছে মানে আচার একটা, আর পেঁয়াজ। আজকে আমরা করে নেব চেরাপুঞ্জির বেশ কিছু সাইট সিনিং। প্রথমেই আমাদের গন্তব্য হতে চলেছে ইকো পার্ক।
ইকো পার্কে আমরা এসে পৌঁছেছি। ইকো পার্কে ওখান দিয়ে আসতে হবে, এখান দিয়ে সিঁড়ি পথে নিচের দিকে নেমে আসলে এখানে ছবি তোলার জন্য এরকম ড্রেস ভাড়া পাওয়া যায়, সেই ড্রেস পরে আপনারা ছবি তুলতে পারেন। আর এই ভেতরটা ইকো পার্কে দেখুন চারদিকটা মেঘেতে গ্রাস করেছে, এতটাই মেঘ, দেখুন চারদিকে মেঘ। মেঘেদের রাজ্যে এসছি, আর মেঘ না হলে হবে? নামটাও তাকে সার্থক থাকতে হবে, তাই তো? এরপর আমরা চলে গিয়েছিলাম মাউসুমাই কেভ। চেরাপুঞ্জি ঘুরতে আসা প্রত্যেক পর্যটকের কাছে খুব জনপ্রিয় একটি জায়গা। টিকিট খরচা হচ্ছে 30 টাকা করে অ্যাডাল্ট, চিলড্রেন 10 বছরের কম হলে 10 টাকা, যদি শুটিং হয় ফিল্ম সেক্ষেত্রে 1000 টাকা। ভারতের দীর্ঘতম, বৃহত্তম, গভীরতম গুহাগুলোর মধ্যে বেশ কয়েকটি গুহা এই মেঘালয়তে রয়েছে। আমরা এসে গেছি মাউসুমাই গুহাতে, ভেতরে ঢোকা যাক। এই গোয়াটার মধ্যে আপনাকে একটু নিচু হয়ে ঢুকতে হবে, মানে স্বাভাবিকের মতো সোজা হয়ে ঢুকতে পারবেন না, একটু নিচু, একটু এবড়ো খেবড়ো রাস্তা আছে, দেখে দেখে আসবেন। স্থানীয় ভাষায় মাও কথার অর্থ হলো পাথর, আর এটা পুরোটাই একটা গুহা। আর আমাদের গুহার মধ্যে থেকেই যেতে হবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এখানেই আছে অ্যাডভেঞ্চার। দেখুন এইভাবে নিচু হয়ে হয়ে আপনাকে এই কেভের মধ্যে আসতে হবে, মানে কেভের মধ্যে দিয়ে বেরাতে হবে। এক পাশে ঢুকেছেন, আর এই সম্পূর্ণটা দেখুন এগুলো সবই মাইট, আর ওপর থেকে জল পড়ছে ক্রমাগত। আর দেখুন এইটাই তো দেখবার জন্য এখানে আসা। আমরা দেখেছিলাম বোরা কেভে, বোরা কেভে কিন্তু অতটা ভালোভাবে দেখা যাচ্ছিল না যা এইখানটা দেখা যাচ্ছে। ওপর থেকে দেখুন অনবরত জল পড়ছে, অনবরত ওপর জল পড়ছে, খুব স্লিপি। চলে এসেছি আমরা অন্যতম সাইট সিনিং 7 সিস্টার ওয়াটারফলসে। 7 সিস্টার ওয়াটারফলসের ওপরে যাই না কত দেখতে পাবো, দেখুন ওখান থেকে পুরো মেঘ ভাসছে, তো ওয়াটারফলসের ওপর থেকেই মানে ভিউটা দেখতে পাওয়া যায়। খাসি ভাষায় এই 7 সিস্টার ওয়াটারফলসকে বলা হয় নসিথিয়াং ফলস। 7 সিস্টার ওয়াটারফলের সামনে এসে গেছি। এখান থেকে কতটা দেখতে পাবো তা কিছু বলতে পারছি না, কারণ পুরোটাই মেঘে ঢাকা, সম্পূর্ণ জায়গাটায় মেঘে গ্রাস করেছে। দেখুন পুরোটাই মেঘে গ্রাস করেছে। এবার এখান থেকে কিচ্ছুই দেখতে পাওয়া যাবে না। এটা একটা ভিউ পয়েন্ট, দেখুন ভিউ পয়েন্টের সামনেও আমি এসেছি। এখান দিয়েও দেখুন উপর থেকে কিচ্ছু নেই, শুধু মেঘ, শুধু মেঘ আর মেঘ। ওয়াটারফলস পুরো মেঘে এখন ঢাকা। আপনারা যদি কোনোদিনও পরে আসেন তখন হয়তো দেখতে হলেও দেখা পেতে পারেন। আমরা তো এখন ভিডিওতে দেখাতে পারলাম না, কারণ একদম মেঘে ঢাকা। লেখা আছে সেলাম। আমি এখন দাঁড়িয়ে আছি কেমরেম ওয়াটারফলসের সামনে। ওয়াটারফলসটা কিন্তু দারুণ দেখতে লাগছে। দেখুন ওপর থেকে একটা স্টেপ আছে, নিচে এরকম ঝর্ণাধারা বয়ে চলেছে, অপূর্ব, একদম দুধের মতন সাদা জল, দেখতে দারুণ লাগছে, দুর্দান্ত। চলে এসেছি আমরা ওয়াকাবা ফলসের সামনে। এই যে সামনে এটা হচ্ছে ওয়াকাবা ফলস, লেখা আছে ওয়ে টু ওয়াকাবা ফলস। ওইখান দিয়ে নিচের দিকে নামতে হবে, দেখুন এই যে লেখা আছে। ওয়াকাবা ফলসে ঢোকার এন্ট্রি টিকিট হচ্ছে 30 টাকা করে, দুজন 60 টাকা। এখান থেকে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওয়াকাবা ওয়াটারফলস, অসাধারণ সুন্দর। ওখান থেকে আরেকটু নিচে নামলে একদম ওয়াটারফলসের সামনে চলে যেতে পারবেন, যেখান দিয়ে ফলসটা যে পড়ছে সেইটা দেখতে পাবে। আমাদের পরবর্তী গন্তব্য গার্ডেন অফ কেভ। চেরাপুঞ্জি ঘুরতে আসা প্রত্যেক পর্যটকের কাছে এই জায়গা আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু। এই গোটা জায়গা জুড়ে আপনি দেখতে পাবেন 11 রকমের পাহাড়ি ঝর্ণা,
এই সমস্ত কিছুই পায়ে হেঁটে ঘুরে দেখতে হবে আপনার। গার্ডেন অফ কেপ যেহেতু, তো সব জায়গায় এরকম কেপস থাকবে, কেপসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। দশ নম্বর স্পট সেটা হচ্ছে মেডিসিন ওয়াটার। এইটাকে বলা হয় মেডিসিন ওয়াটার। দেখুন এই যে জলটা পড়ছে, এই যে জল পড়ছে, এই জলটা মেডিসিন। এখানে এই জল খেলে অনেক রোগ ব্যাধি দূর হয়, তাই জন্য এই জলকে বলে মেডিসিন ওয়াটার। বেশ ভালো, বেশ ঠান্ডা, জড়িয়ে যায় জীবন, খুব ভালো। আপনি যখন আসবেন অবশ্যই এই মেডিসিন ওয়াটার এসে কিন্তু একবার এই জলটা গ্রহণ করবেন। মেঘের রাজ্যের মধ্যে দিয়ে মেঘ চারদিকে ঢেকে নিয়েছে, এই পাশেও মেঘাচ্ছন্ন পুরো একদম, আর মেঘ উঠছে, মানে আপনি নিচে দাঁড়িয়ে থাকলে মেঘ উঠবে। এসছি এখন আমাদের চেরাপুঞ্জি সাইট সিনিংয়ের অন্যতম সাইট সিনিং লিংসাই ওয়াটারফলস। মেঘের দেখা পেলেও বৃষ্টি খুব একটা আমাদের ধরা দেয়নি। ঠিক এই সময় এই কথাটা খুব মনে পড়ছে যতীন্দ্রনাথ সেনগুপ্তর, চেরাপুঞ্জি থেকে একখানি মেঘ ধার দিবি গভীর সাহারার বুকে। এখানে কিন্তু অনেকে স্নান করছে, আপনারা কিন্তু এরকম স্নান করতে পারেন। তার জন্য কিন্তু এই সামনে গিয়ে কাউন্টারে কথা বলতে হবে, ওখান থেকে এইরকম ড্রেস নিয়ে তারপরে আপনি স্নান করতে পারবেন। চেরাপুঞ্জি ভ্রমণে এটাই ছিল আজ আমাদের শেষ গন্তব্য। এরপর আমরা সোজা চলে গেলাম চেরাপুঞ্জিতে আমাদের হোটেলে। আজ আমাদের কলকাতা ফেরার পালা, তাই সকাল সকাল উঠে রেডি হয়ে চেরাপুঞ্জিকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম গুয়াহাটির উদ্দেশ্যে। পথে শেষবারের মতন দেখে নিলাম নকালিকা ওয়াটারফলস, কিন্তু আজ ওয়েদার আমাদের সাথ না দেওয়ার কারণে আমরা তেমন কিছুই দেখতে পেলাম না। দাদাকে এখানে বাই বাই করে আমরা চলে যাবো গুয়াহাটির এয়ারপোর্টের উদ্দেশ্যে। এখান থেকে আমরা ফ্লাইটে করে যাব সোজা বাড়ি। তো দেখা হবে আর অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন স্যামি ব্লগ।